নমস্কার বন্ধুরা। অনেকদিন পর আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। দীর্ঘদিন ধরে ভীষণ অসুস্থতার কারণে বাইরে বেরোনো হয়নি, তাই নতুন ব্লগ আপনাদের জন্য আনতে পারিনি, তার জন্য দুঃখিত আমি। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো আজিমগঞ্জ জংশন, মানে আমার শহর আজিমগঞ্জ। এই আজিমগঞ্জ জংশনে আমি দাঁড়িয়ে আছি। আর আজকের আমাদের গন্তব্য বুঝতেই পেরেছেন ভিডিওর ক্যাপশন দেখে, আমরা যাচ্ছি সেই পবিত্র ভূমি রামলালার জন্মভূমি অযোধ্যা ধাম। এই পিছনে যে ট্রেনটি দেখা যাচ্ছে এই ট্রেনটি হলো আজিমগঞ্জ মালদা প্যাসেঞ্জার। এই ট্রেনটিতে করে আমরা যাব ফারাক্কা। ফারাক্কা থেকে আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেনটি হলো আস্থা এক্সপ্রেস। সেই আস্থা এক্সপ্রেসে করে আমরা চলে যাব অযোধ্যা ধাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে 4:12 আর আমাদের ট্রেনটি 4:15 আজিমগঞ্জ জংশন থেকে ছেড়ে যাবে। তো আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টেড হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জয় শ্রীরাম ধ্বনির মাধ্যমে আজিমগঞ্জ থেকে অযোধ্যার পথে আমাদের যাত্রা শুরু হলো। ট্রেনটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে গনগড় স্টেশনে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে একটু চা খেয়ে নিচ্ছি। সন্ধ্যে 7টার সময় আমরা এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশনে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 7টা। 79 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা অবশেষে এসে পৌঁছলাম নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। অযোধ্যাগামী সমস্ত পুণ্যার্থীদের এই ফারাক্কা স্টেশনেই নিজের নিজের আই কার্ড এবং রাতের ডিনার দিয়ে দেওয়া হলো। 10:30 বাজছে। আইডেন্টি কার্ড নেওয়ার পরে ডিনার দিয়েছে, এখানে বাইরে বসে খেয়ে নিচ্ছি, কারণ ট্রেন তো এখনো ঢোকেনি, আমাদের বাইরে বসে খেয়ে নিচ্ছি। ডিনারে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস, দই এবং আচার। ঘড়িতে সময় রাত 1টা। তখন আস্থা স্পেশাল ট্রেনটি দেয়া হলো নিউ ফারাক্কা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা স্টেশনে ল্যাদ খাচ্ছিলাম, ট্রেনটা এইমাত্র দেয়া হলো। আমরা ট্রেনে প্রবেশ করছি। ট্রেনে উঠে আমরা আমাদের নিজের নিজের সিটগুলি দেখে নিয়ে এবার বসে যাব। বন্ধুরা, আমরা আমাদের সিটে বসে গেছি। তো আমাদের সিটে বসার পর আমাদের ওয়েলকাম কিট হিসেবে রাখা ছিল একটি ঝা চকচকে কম্বল, আর একটি বেডশিট এবং একটি বালিশ এবং একটি বালিশের কভার। সেটি আমরা পেতে নিয়ে, বিছানার চাদর পেতে নিয়ে আমরা আমাদের বিছানা করে নিয়েছি। রাত 1:22 নির্ধারিত টাইমে আমাদের ট্রেনটি 1:20 ট্রেনটি রওনা দিয়ে দিল ফারাক্কা স্টেশন থেকে অযোধ্যা ধামের উদ্দেশ্যে। চলুন এই ট্রেনের বাথরুম কেমন দেখে নেওয়া যাক। ছুচুকল রয়েছে, এখানে একটি আয়না রয়েছে, আয়নার সামনে বেসিন রয়েছে, পাশেই রয়েছে হ্যান্ড ওয়াশ। এখান থেকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে নিতে পারেন। ছুচুকল রয়েছে, বাথরুম এখন পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। তো ট্রেনে বসে আর দেখানোর কিছু নেই, আমরা এবার ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা। ফারাক্কা থেকে 284 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছেছি কিউল জংশন। এখন ঘড়িতে সময় 7:55। এখানে হয়তো আমাদের জন্য চা উঠবে, এখনো চা পাইনি আমরা। ট্রেনে এখন অবধি চা ওঠেনি। আমরা এই কিউল জংশন থেকে চা নিয়ে নিলাম। চাটা এবার খেয়ে নিই, যখন ট্রেনে উঠবে তখন আমরা আবার খাবো আর কি। অবশেষে আমাদের টিফিন দিয়ে গেল রেলের স্টাফ। টিফিন দিতে এসেছে আমাদেরই গৌদ্দা, এখন রেলের স্টাফ হয়ে গেছে। টিফিনটা হয়তো আমি খেতে পারবো না, প্রচুর রিচ আর লুচিগুলো দিয়ে
যাই হোক, আমি ব্যাগে অন্য খাবার আছে সেগুলোই খাবো। টিফিনে রয়েছে পুরি, সবজি আর চাটনি। যাই হোক, আমার তো শরীরটা খারাপ, আমি পুরি খাবো না, আমার ব্যাগে অন্য খাবার আছে সেগুলোই আমি খাবো। এদিকে বিশুদা আমাদের খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। এদিকে রিমি আছে, নাড্ডু আছে। অবশেষে চা এসে পৌঁছে গেছে। চায়ের কাপটি দেখুন ভীষণ বড়, আর চা দেখুন না, চাটা ভালো। ঘড়িতে টাইম 11:11। আমাদের ট্রেনটি এই মুহূর্তে পাটনা জংশন। ঘড়িতে সময় হচ্ছে 3:05। এই মাত্র খাবার দিয়ে গেল। এই হলো আস্থা স্পেশালের সার্ভিস। চলুন খাওয়া দাওয়া পর কথা বলছি। সন্ধ্যে 6:15। এখন ট্রেনটি এসে পৌঁছলো উত্তরপ্রদেশের গোরখপুরে। অবশেষে আমরা এসে পৌঁছলাম কাটরা জংশনে। এখান থেকে আমাদের যেতে হবে বাসে করে। এখানে বাস রয়েছে, বাসে করে যাবো। ঘড়ির কাঁটায় এখন বাসটির সময় রাত 9টা। এই পিছনে বাসগুলো দাঁড়িয়ে আছে, এতেই করে আমাদের পৌঁছে দেওয়া হবে রাম মন্দিরের কাছাকাছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমরা বাসে উঠে গেছি, বাস ছেড়ে দিয়েছে আমাদের বাস। এখান থেকে আধা ঘন্টা সম্ভবত সময় লাগবে। আর হ্যাঁ, এই সমস্ত বাসগুলি একদম ফ্রি সার্ভিস। এই বাসে কোনো টাকা পয়সা লাগছে না। মাত্র 20 মিনিট লাগলো আমাদের ট্রেনটে পৌঁছে দিল বাসগুলি। আমরা এবার ট্রেনটার ভিতরে যাচ্ছি, দেখি কেমন ব্যবস্থা রয়েছে। কাটরা থেকে বাসে করে পৌঁছে দিল আমাদেরকে এখানে। এই জায়গাটির নাম দেওয়া হয়েছে টেন্ট সিটি। মানে সমস্ত টেন্টগুলি এই চত্বরেই রয়েছে। আস্থা স্পেশালগামী সমস্ত ভক্তদের থাকার ব্যবস্থা করা হয়েছে এই সব টেন্টগুলিতে। আমাদের টেন্টের নাম পঞ্চবটি। এখানে আমরা এবারে প্রবেশ করছি। টেন্টগুলি দেখার মতো সাজানো গোছানো। নিচে কোথাও মাটি খুঁজে পাওয়া যাবে না, সম্পূর্ণটাই কার্পেটে মোড়া, একদম আশ্রমিক পরিবেশ। ভীষণ সুন্দর পরিবেশে আমরা থাকতে চলেছি। অবশেষে আমরা আমাদের ট্রেনটি খুঁজে পেয়েছি। বেশ বাস থেকে নেমে কম করেও 1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হয়েছে, একটু এটাই সমস্যা হয়েছে। অবশেষে আমরা খুঁজে পেয়ে গেছি আমাদের ট্রেনটি। আমাদের ট্রেনটির নাম হচ্ছে পঞ্চবটি। আর আমাদের থাকার ব্যবস্থা হয়েছে ছেলেদের 4 নম্বর টেন্টে আর মেয়েদের 3 নম্বর টেন্টে। আমরা আমাদের ব্যাগগুলি নিয়ে গেছি। আপনারা দেখুন টেন্টের পরিবেশটি। আমরা আমাদের ব্যাগগুলি রেখে আপনাদের একটু দেখানোর জন্য আমরা এই টেন্টের আশপাশটি একটু আমরা দেখিয়ে দিচ্ছি। ভারী সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য করে রাখা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলি সমস্ত টেন্ট, এগুলো ছোট ছোট টেন্ট, ছোটওয়ালা কেবিন বলছে এগুলো। আর আমাদের জন্য যেগুলো করা হয়েছে, একটা টেন্টে কম করেও কয়েকশো লোক থাকতে পারছে। চলুন এবার আপনাদের দেখিয়ে দিই এই আশ্রমে যারা রয়েছেন তাদের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ঠিক কেমন রয়েছে। এই টেন্টেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রচুর ভক্ত একসঙ্গে খেতে পারে। যাদের বসে খেতে অসুবিধে, তারা এরকম চেয়ার টেবিল আছে, তারা যেখানে খুশি বসে প্রসাদ খেতে পারে। আমরা আমাদের ট্রেনেই আমরা ডিনার করে নিয়েছি, তাই আমরা এখন কিছু খাবো না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে সিস্টেমেটিক ভাবে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ট্রেনটি। এখানে প্রথমে সকলকে প্লেট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে
ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেলেই কোথাও ভাত, কোথাও রুটি, কোথাও সবজি, কোথাও ডাল নিয়ে আপনারা যেখানে খুশি বসে আপনাদের প্রসাদ গ্রহণ আপনারা করতে পারেন। চলুন এবারে দেখে নেওয়া যাক যেই টেন্টে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে সেই টেন্টগুলি অ্যাকচুয়ালি কেমন। প্রথমেই ঢুকেই দেখতে পাবেন অসংখ্য সিট, অসংখ্য বেড। সেখানে প্রত্যেককে নিজের নিজের সিঙ্গেল বেড এবং তাতে রয়েছে একটি বেড কভার, একটি গায়ে দেওয়ার জন্য কম্বল, একটি বিছানার চাদর সকলের জন্য রয়েছে। এটি হলো মহিলাদের জন্য 3 নম্বর এবং পুরুষদের জন্য 4 নম্বর টেন্ট। তো বন্ধুরা এখন আমরা শুয়ে পড়ব, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। শুভ সকাল বন্ধুরা। সারা রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, তাই টেন্ট চত্বরে জল জমে গিয়েছে। এখন আমরা স্নান টান সেরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সেই রামলালার জন্মভূমি অযোধ্যা রাম মন্দির দর্শনে। গুড মর্নিং ফ্রেন্ডস। বেরোতে অনেকটা লেট হয়ে গেল, কারণ বাথরুমে জল ছিল না। বাথরুমে জল না আসলে আমরা ফ্রেশ হতে পারছিলাম না, তার জন্য লেট হয়ে গেল। টেন্টে রাত কাটিয়ে সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমরা রাম জন্মভূমির উদ্দেশ্যে। আমাদের টেন্ট থেকে রাম মন্দির মাত্র 6 কিলোমিটার রাস্তা। ব্যবস্থাপনা সবই তারাই করে রেখেছেন। ফ্রি বাস সার্ভিস রয়েছে। এখান থেকে আমরা বাস ধরবো, বাসে করে আমাদের নিয়ে যাওয়া হবে সরজু নদীর পাড়ে। সেখানে আমরা সরজু নদীতে স্নান সেরে সেখান থেকে হনুমানগাড়ি, তারপরে রাম জন্মভূমি আমরা দর্শন করব। তার পাশাপাশি আরো ছোট বড় অনেক মন্দির রয়েছে, সেগুলি দর্শন করব। আজকে আমাদের ব্যাক করার ট্রেন রয়েছে রাত 11টায় কাটরা থেকে। আজকে সম্ভবত তার আগেই বেরোতে হবে, তার আগে আমাদের ঘোরাটা সম্পূর্ণ করতে হবে। জানি না আজকে আমাদের কি রয়েছে কপালে, দেখা যাক, বাসে ওঠা যাক। টেন্টের সামনে থেকেই ফ্রি বাস সার্ভিস রয়েছে। আমরা সেই বাসগুলিতে এখন উঠবো। এখান থেকে মাত্র 6 কিলোমিটার, ওই 10 থেকে 15 মিনিট মতো লাগবে রাম জন্মভূমি সেখানে পৌঁছতে। আমরা বাসে উঠছি। এই বাসগুলি টোটালটাই সরকারি, এখানে কোনো চার্জেস লাগছে না। বাসে ভালোই ভিড় রয়েছে, অসুবিধা নেই, প্রচুর বাস রয়েছে। একটা বেরোচ্ছে একটা আসছে, একটা বেরোচ্ছে একটা আসছে। সারা রাত ঝমঝমিয়ে মুষলধারায় বৃষ্টি হয়েছে, তো রাতে সেই জন্য ঘুমটা একটু ভালোই হয়েছে, সকালে উঠতে দেরি হয়ে গেছিল। বাসগুলি পৌঁছে দিল আমাদের সরজু নদীর পাড়ে। এবারে আমরা স্নান সম্পূর্ণ করব সরজু নদীতে। সরজু নদীর পাড়ে এরকম জল নিয়ে যাওয়ার জন্য জলের পট, পাত্র, পুজো দেওয়ার জন্য ফুল, মালা সব পেয়ে যাবেন। এটি হলো সেই সরজু নদীর ক্যানেল, যেটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আসল নদীটি আপনাদের দেখাবো কোথা থেকে এই ক্যানেলটি আনা হয়েছে। চলুন এবারে স্নানটা সেরে নিই। জয় শ্রীরাম। সত্যি সরজু নদীতে স্নান করে শরীরটা একদম শীতল হয়ে গেল। সরজু নদীতে স্নান সেরে আমরা এবারে
রওনা দিলাম মন্দির দর্শনের দিকে। আর সামনেই এখান থেকে হনুমানগড়ি হচ্ছে 1.5 কিলোমিটার। আমরা হেঁটেই যাব। এটি হচ্ছে সেই পথ, রাম মন্দির যাওয়ার সেই রামপথ। আমরা স্নান কমপ্লিট করে এবারে লাগালাম, স্নান সেরে এবারে মন্দিরের দিকে এগিয়ে চলি। অযোধ্যা এলে কোনো খাবার কিনে খাওয়ার প্রয়োজন হবে না। যেখানেই যাচ্ছি সেখানেই হয় চা, পুরি, কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজন নেই। ভান্ডারা সব জায়গাতেই চলছে, আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো খাবার পেয়েই যাবেন। আমাদের সোনামা নাড্ডু পায়ে হেঁটেই রামলালার দর্শনে এগিয়ে চলেছে। অযোধ্যার পথে ঘাটে আপনারা এখনো দেখতে পাবেন বানর সেনাকে। ভাবলে গায়ে একদম কাঁটা দিয়ে উঠছে যখনই ভাবছি যে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে রামলালার পবিত্র জন্মভূমি অযোধ্যা নগরীতে। বলো তো, আবার বলো। লাখ লক্ষ ভক্তের সমাগম চলছে অযোধ্যা মহানগরীতে। এ এক অদ্ভুত করা যায় না। তিলক লাগিয়ে নিয়েছি। এসছি, অযোধ্যার মতো করে সাজ করে ঘুরতে হবে, এটি হলো নিয়ম। চারিদিকে হাজার হাজার লাখ লাখ ভক্ত, সত্যি অসাধারণ লাগছে। অযোধ্যা ট্যুর আমাদের হ্যাপি এখন পর্যন্ত। জানি না সামনে দর্শন করতে কোনো সমস্যা হবে কিনা, আপনারা ভিডিওর সঙ্গে থাকুন অবশ্যই। মেন রাস্তা থেকে ডান দিকে টার্ন নিল এই রাস্তাটি। এটি শ্রী হনুমানগড়ি যাওয়ার রাস্তা। কথাই বলে শ্রী রামলালাকে দর্শনের পূর্বে প্রথমে হনুমানজির দর্শন করতে হয় এবং হনুমানজির কাছে অনুমতি নিতে হয়, প্রভু আমি শ্রী রামলালার দর্শন করতে চাই। জয় শ্রীরাম। অসংখ্য ভক্তের ভিড় এই হনুমানগড়ি মন্দিরে। আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। তার সাথে মানুষের জয় শ্রীরাম ধ্বনি, এ এক অন্য অনুভূতি, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আর এটি হনুমানগড়ি মন্দিরের প্রবেশপথ। আমরা এবারে প্রবেশ করছি হনুমানগড়ি মন্দিরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা হনুমানগড়ি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। প্রচণ্ড ভিড়, যাকে বলে একদম জনস্রোত। এটি হনুমানগড়ি মন্দিরের নাথ মন্দির। এই জায়গায় সকলে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাচ্ছে এবং ঘন্টা বাজাচ্ছে। আর এটি পুজো দেওয়ার সিস্টেমটি দেখুন।
ভোগগুলি এনাদের হাতে দেওয়ার সাথে সাথেই আপনাকে রিটার্ন করে দিচ্ছে। এটিই পূজার সিস্টেম এখানকার। হনুমানগাড়ি মন্দির আমাদের দর্শন হয়ে গেল। এবারে আমরা আস্তে আস্তে বাইরের দিকে রওনা দিচ্ছি। হনুমানগড়ি দর্শন করার পরে আমরা এবারে যাচ্ছি রাম জন্মভূমি রামলালার সেই মন্দিরে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। রামপথ ধরে এগোলেই রাস্তার দুই দিকে অসংখ্য হোটেল রয়েছে এবং প্রচুর ধর্মশালা রয়েছে। আশা করছি যারা রাম জন্মভূমি দর্শনের জন্য আসবেন তাদের কোনো অসুবিধা হবার নয়। মেন রাস্তার ঠিক উপরেই রয়েছে রাম মন্দিরের প্রথম প্রবেশপথ। এই সেই রাস্তা যেটিকে একদম দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। এখানে আসার পর থেকে বৃষ্টি আমাদের পিছন ছাড়ছে না। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, এখন আমরা দর্শন করতে বেরিয়েছি, আবার সেই বৃষ্টি। হনুমানগড়ি দেখে আমরা রাম মন্দিরের দিকে যাচ্ছি, কিন্তু আবার সেই বৃষ্টির কবলে। জানি না দর্শন করতে পারবো কিনা। বাজে ওয়েদার হয়ে গেল, এখন বুঝতে পারছি না কি হবে। মেন গেট দিয়ে প্রবেশ করার পরে আমাদের ভিতরে ব্যাগ চেকিং হলো। ব্যাগ চেকিং হওয়ার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদেরকে এখন ব্যাগগুলি লকারে রাখতে হবে। ব্যাগ, মোবাইল সমস্ত কিছু রেখে ভিতরে প্রবেশ করতে হবে। তো চপ্পল, ব্যাগ, মোবাইল কিছু নিয়ে ভিতরে যাওয়া যাবে না। আমরা এখন মোবাইল রাখবো, জুতো রেখে দিয়েছি, ব্যাগও রেখে দিতে হবে। তো ভিতরকার কিছু হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না। আমরা দর্শন করে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। দর্শন করে বেরোলাম আমরা রাম মন্দির, কিন্তু দুঃখের বিষয় হলো মন্দির চত্বরে কোনোভাবেই মোবাইল বা ক্যামেরা নিয়ে এলাও নেই। তাই কোনোভাবেই অনেক চেষ্টা করেও কোনোভাবেই মন্দিরের ভিডিও বা ছবি তুলতে পারলাম না। আমরা বেরিয়ে গেলাম গেট থেকে, যেখান থেকে আমাদের জুতো নেব, ব্যাগ আমরা নিয়ে নিয়েছি, মোবাইল নিয়ে নিয়েছি, দিয়ে আমরা আমাদের নেক্সট কোনো মন্দির ঢুকবো। আমরা কাউন্টার থেকে আমাদের ব্যাগগুলিও নিয়ে নিলাম, নিয়ে এবার রাম মন্দিরের বাইরের দিকে যাচ্ছি। রাম মন্দির দর্শন করার পরে বাইরে বেরিয়ে এক জায়গায় দেখতে পেলাম সেখানে দুপুরে খাবারের ভান্ডারা চলছে। আমাদেরও বেশ ভালোই খিদে পেয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়েছে, তাই আমরাও সেখান থেকে ভান্ডারা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তারপরে আবার আমরা হাঁটা ধরেছি। রাম মন্দিরের সামনে দিয়ে আমরা এগিয়ে চললাম। পাশেই দেখতে পেলাম এই জায়গাটি ভীষণ সুন্দর। জিজ্ঞেস করলাম এখানকার সিকিউরিটিকে ভিতরে প্রবেশ করা যাবে কিনা। বলল না, ভিতরে প্রবেশের কোনো পারমিশন নেই।
তারপরে আমরা গেলাম দেবকালী মন্দির এবং সেখানে আরতি দর্শন করলাম, সেখানকার প্রসাদ পেলাম। ভীষণ সুন্দর লাগলো, মনটা একদম ভরে গেল। জয় মা। এবারে আমরা চললাম রামকি প্যারি এবং নাগেশ্বরনাথ মন্দির দর্শনে। সারাদিন ঘুরে ঘুরে ভীষণ ক্লান্ত। এখন ঘড়ির কাঁটায় 4:10 আমরা এখন এসেছি নাগেশ্বরনাথ মন্দিরে। এখন এই মন্দিরটি দর্শন করব, তারপরে আমরা যাব রামকি প্যারি সেখানে। আর সামনে রয়েছে সূর্য নদী, আপনাদেরকে দেখাচ্ছি। ভীষণ সুন্দর লোকেশন এই নাগেশ্বরনাথ মন্দিরের। মন্দির ঢুকতেই সেখানে পুজোর ডালা, ফুল, মালা সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। যারা পুজো দেবেন তারা এই সব স্থান থেকে পুজোর ডালা সংগ্রহ করে ভেতরে প্রবেশ করুন। বহু প্রাচীন এই শিব মন্দিরটি, সেটি ভেতরে প্রবেশ করলেই বোঝা যায়। ভীষণ সুন্দর। ও জলটা ওখানে ঢালে, ওখান থেকে এখানে চলে আসে ভিড়ের সময়। ওই ওখানে আহারে কি অপূর্ব দৃশ্য দেখে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আমি সরোজ নদীর ক্যানেলের সামনে দাঁড়িয়ে আছি। কি সুন্দর দেখুন পরিবেশ। এই জায়গা থেকেই কৃত্রিমভাবে ক্যানেলটি টানা হয়েছে। এর ঠিক ওপাশে রয়েছে মেন সরজু নদী, সেই জায়গাতেও আমরা যাব। এটিকে মেশিনের সাহায্যে ফিল্টার করে এবং মোটরের মাধ্যমে জলটি এপাশে ফেলা হচ্ছে। আর এখানে অসংখ্য মানুষ সেটিকে উপভোগ করছে এবং এখানে অনেকে স্নানও করছে। যারা অযোধ্যাতে আসবেন তারা এই জায়গাটিতে আসতে একদম মিস করবেন না, মনটা ভরে যাবে। আপনারা যারা অযোধ্যা আসতে চান খুব তাড়াতাড়ি অযোধ্যা চলে আসুন এমন মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। আপনারা অবশ্যই করে অযোধ্যা আসুন, না হলে আপনারা অনেক কিছু মিস করবেন। অসাধারণ পরিবেশ। এখন ঘড়ির কাঁটায় বিকেল 4:20। আমি সকালবেলায় এর যে ক্যানেলটা সামনের দিকে এগিয়ে গেছে, নেয়াঘাট বলছে সেই জায়গাটির নাম, সেখানে স্নান করেছি। আর জলটি যথেষ্ট ঠান্ডা জল। এই জায়গাটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো সকালবেলায়। পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো ছিল, রাম মন্দির যাওয়ার জন্য তাড়াহুড়ো ছিল, কিন্তু এখন পেয়ে মনে হচ্ছে যে না, এই জায়গাতে যদি স্নান করতে পারতাম ভীষণ ভালো লাগতো। কিন্তু এখন মনে হচ্ছে আবার স্নান করি, কিন্তু ঠান্ডা জল। ঘড়িতে 4টে 4:30 বেজে গেছে, রিস্ক নিতে পারছি না। চলুন এবারে আমরা যাই মেন যে সরজু নদী, যেখান থেকে এই ক্যানেলটি টানা হয়েছে সেখানে। আর এখন দাঁড়িয়ে আছি সরজু নদীর পাড়ে। হ্যাঁ, এটি হলো সেই সরজু নদী। আর এই সরজু নদীর পরিবেশ দেখুন, এখন বিকেল টাইম। আর সাথে রয়েছে প্রচুর স্পিড বোট। আপনারা চাইলেই এই নদীতে স্পিড বোট করে কিছুক্ষণ ঘুরে নিতে পারেন। স্পিড বোটের ভাড়া জনপ্রতি 100 টাকা করে। কিছুক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে দেবে। বিকেলের মনোরম পরিবেশ অসাধারণ লাগছে। আর পেছনে রয়েছে ব্রিজ। এই ব্রিজ পেরিয়ে আমরা কাল রাতে এসেছিলাম। সরজু নদীর দুটো নাম, সরজু নদী এবং অনেকেই বলেন ঘাঘরে নদী। ঘাঘরে নদী এবং সরজু নদী দুটোই এক নদীর নাম। আমাদের ঘোরা মোটামুটি সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা যেখান থেকে আমাদের যাত্রা শুরু করেছিলাম সে নেয়াঘাট, সকাল
সকালবেলা এসে স্নান করেছিলাম যেই জায়গাটিতে। আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হলো লতা মঙ্গেশকর চক। এখানে একটি ভীষণ সুন্দর বীণা আছে তৈরি করা, সেই বীণাটি আপনারা দেখুন। এই জায়গাটি হলো লতা মঙ্গেশকর চক। যারা অযোধ্যাতে ঘুরতে আসেন তারা সকলেই এই জায়গাটিতে একবার ঘুরে নিন, এবং সেলফি জোন এটা আর কি অযোধ্যার। আমাদের অযোধ্যা ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ বলতে এখন এসে পৌঁছেছি কাটরা রেল স্টেশনে। এখান থেকে আমাদের আস্থা স্পেশাল ট্রেনটি আবার ব্যাক করবে ফারাক্কার উদ্দেশ্যে। আমাদের যেই কম্পার্টমেন্ট যেই সিট নাম্বারে বসে আমরা এসেছি সেই সিট নাম্বারে গিয়ে এখন আমরা আবার বসে যাব। আগামীকাল সন্ধ্যে 5টার সময়, 5:30টার সময় ট্রেনটি ফারাক্কা ঢোকার কথা। তো এখন ট্রেনে আমরা উঠবো। ঘড়িতে সময় সকাল 8:55, আর আমাদের ট্রেনটি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে পাটনা জংশন স্টেশনে। রাতে ভালো ট্রেনটি লেট করেছে, জানি না কখন পৌঁছবে। আমাদের এটা ফারাক্কা ঢোকার সময় হচ্ছে সন্ধ্যে 5:30টার সময়, কিন্তু জানি না টাইমলি পৌঁছানো যাবে কিনা। ফারাক্কা থেকে আমাদের আবার আজিমগঞ্জ যাওয়ার ট্রেন রয়েছে, জানি না সেই ট্রেনগুলি কখন কী পাবো, দেখা যাক। এখন টাইম পুরো 1:10, লাঞ্চ দিয়ে গেল। আছে সাদা ভাত, ডাল, একটা আচার, একটা সবজি আর পরোটা। তার সঙ্গে দিয়েছে মাজা এবং একটি সোনপাপড়ি। দেখা যাক খেয়ে কেমন। আমি প্রথমে একটু ডাল দিয়ে ট্রাই করি। মোটামুটি ডাল দিয়ে ভালো লাগছে, তরকারিটা বেশ ঝাল। অবশেষে সন্ধ্যে 7টা আমরা এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশনে। আমাদের অযোধ্যা যাত্রা এখানেই সম্পূর্ণ হলো।